পত্র দেখি স্যার, কিন্তু একা একা অনেক কিছু বুঝতে পারি। মাঝে মাঝে সত্যেন স্যারের বাড়ি যাই, কিন্তু উনিও নানান কাজে এমন ব্যস্ত। আচ্ছা, তুমি তো মিডফিল্ডে খেলো, আর ডিপ ডিফেন্সে সত্যেন আছে, আর একেবারে আটকে গেলে লাস্ট ডিফেন্স তো আমি আছি। হ্যাঁ, তবে আমার বিদ্যে দিয়ে তোমাদের পড়া কি আর বুঝতে পারবো? আপনি কি যে বলেন না স্যার, আপনি পারবেন না তা হয়। তবে আপনি কিন্তু স্যার অনেকদিন মাঠে আছেন, আজ তোমার কমিটি মিটিং যাবেন তো স্যার? দেখছি। আচ্ছা, তুমি অনেক দেরি হয়ে গেছে, এবার ঘরে যাও, তোমার বাবা বোধহয় তোমার জন্য অপেক্ষা করছেন। মিটিং এ যাই হোক স্যার, আসবেন কিন্তু আপনি মাঠে এলে কেমন একটা জোর পান। আচ্ছা ঠিক আছে, আসবো, তুমি এখন এসো। আসি স্যার। স্যার, আর একটা কথা শুনেছি স্যার। কি কি হলো? স্যার শুনেছি এবার চন্দননগর ঐক্য সম্মেলনী ক্যাপ্টেন হয়ে আসছেন জিতু। জিতু স্যার, আমাদের জিতেন, আপনাদের বাড়িতে থেকেই যে। জিতু, আচ্ছা ঠিক আছে, এটা যেন তোমাদের দিদিমণির কানে না জানানোই ভালো, বুঝছো? না না, আমি কেন বলবো স্যার, তবে মাঠ থেকে জোরে বল মারলে আপনার বাড়ি ছাদে গিয়ে পড়ছে, এত কাছে থেকে দিদিমণি কথাটা শুনবে না। জিতু আসছে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু জিতু আসবে এই কথাটা আমাকে না জানা তোর দিদিমণিকে জানালে পারতো। আমরাও স্যার খুব অবাক হয়েছি, জিতু খুব ভালো খেলছিল শুনেছি, তবে ঐক্য সম্মেলনী ক্যাপ্টেন হয়ে আসবে এতদূর ভাবিনি। তবে এলে ভালোই স্যার, প্রায় 7-8 বছর পর দেখা হবে। অপোনেন্টই বলে কি হবে, জিতু তো জিতুই। আসি স্যার। এই তো তুই এসে গেছিস, তুইও বেরিয়ে পড়েছিস, চল ঘরে চল। আরে এখনই ঘরে যাবে কি? আর একটু বসো, একেবারে ঘরে গিয়ে ওই দুপুরের খাবার খেয়ে নিও। এই বেটা, আমি কিছু বলি না বলে আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে। আরে না না, কেন ঠাট্টা করবো? এই সময়ের আগে কোন দিন আর বাড়িতে এসে শুনি? দাস তাহলে তো মিটে গেল। তবে কোথায় গিয়ে বসে আছো সেটা জানতে পারলে আমারও সুবিধা আর বৌদিরও সুবিধা। ও নিজে খেয়ে নিয়ে শুয়ে পড়তে পারবে, তাই না? এই চল চল, আমি একেবারে বাচ্চা, তাই না? আগে ছিলে না, যতদিন যাচ্ছে না বাচ্চা হচ্ছ। তবে এবার থেকে মনে করে বেরোবার সময় একটা ছাতা নিয়ে এসো, তাহলে আর অনেকক্ষণ বসে থাকা যাবে, কি বলো? কিন্তু বেশি দিন বোধহয় আর বসে থাকতে পারবো না রে বন্ধু, সব চলে যাচ্ছে, মাঠ চলে যাচ্ছে, মাঠগুলো কেমন বদলে যাচ্ছে, ছোট ছোট দোকানগুলো সব ছাপ পড়ে যাচ্ছে, কেউ দেখছে না, কেউ শুনছে না, ফলে কেউ বলছেও না, সব কেমন সহজ সাধারণ হয়ে গেছে, কেমন অবাক লাগে না? চলো চলো ঘরে চলো। ঘরগুলো সব ভেঙে যাচ্ছে রে বন্ধু, কেউ খেয়াল করছে না। তবে ঘর যখন একটা আছে তখন তো জিততে হবে, কি বলিস? চল চলো।
কেউই ফেরেনি। আর 10 মিনিট পরে এলে আমাকেও পেতে না। হ্যাঁ কি ভাই কেমন আছে? ভালোই আছিস? তা বাবার কি হলো? 8টার মধ্যেই তো ফিরে আসে। হ্যাঁ আসবে, ও বলবো গেছে খুঁজতে। বাবাকে কি এখন রোজই খুঁজে আনতে হচ্ছে? মানে না, ভাবছিলাম অন্য সব পাগলামোর সঙ্গে এটা আবার নতুন করে যোগ হলো কিনা। তুই কি এইসব কথা বলার জন্যই সাত সকালে ছুটে এলো না? 7 সকাল না মা, বেলা বেলা প্রায় 10টা। আর গুরুর মা বলছিল ইদানিং আমার ছাত্ররাও আসছে না। দাতব্য পাঠদান প্রক্রিয়াটা চালু থাকলে তবু না হয়। দরকার কিছু খাবি না? না, বাবার সঙ্গে আমার কিছু জরুরি আলোচনা আছে। না হলে চেম্বার ভর্তি রোগী রেখে 8 ঘন্টা 40 মিনিট আমি এমনি এমনি এখানে বসে থাকতাম। তুই তো একটু বলে আসলেই পারতিস। শোন, আমি বলি কি, তুই বরং একটু বস, আমি আমার ঘরের কাজগুলো সারি। সন্ধ্যা আসছে না? আসবে না কেন? তাহলে ওকে বসিয়ে রেখে রান্না বান্নার কাজগুলো কি এখন থেকে সব তুমি নিজেই করছো? কিছু বিষয় আছে সত্য, সেগুলো নিয়ে আলোচনা না করাই বোধহয় ভালো, তাই না? আর ঘরে কি শুধু রান্নারই কাজ? হাজারটা কাজ আছে। তারা আলোচনা করতে চাই না আমিও মা, কিন্তু তোমরা তো এখনো সেই 30 বছর আগে পড়ে আছো। একটা ফোন করলে শাকসবজি, ওষুধপত্র সব ঘরের দরজায় চলে আসে। তবু খেবে নিয়ে তোমাকেই রোজ বাজে হতে হয়। বাজার ঘরের দরজায় আসে ঠিকই, কিন্তু এই যাওয়া আসার পথে হাজার লোকের সঙ্গে দেখা হয়, কথা হয়। তারা কেউ আমার দরজায় এসে দেখা করে যায় না, কারণ তারা তোমাদের ফোনের বাইরে। তা তাদের সঙ্গে দেখা করার দরকারটাই নেই। সারা জীবন তুই পারফেক্ট রিলেশন মেনটেন করে দিই। তা তাদের কজন তোমাদের এই যোগাযোগের মর্যাদা দিয়েছে বলো? সেসব নিষেধ করার সময় এখনো আসেনি সত্য, আর আমরা সেসব জানিও না। সেই ইচ্ছেও তোমরা আসলে ওই ইচ্ছেটাকে খুব হিসেব করে এড়িয়ে যেতে চাও। এড়িয়ে যেতে চাই কেন? কারণ তোমরা ভালো করেই জানো ওই হিসেব কষতে গেলে এমন সব অভিজ্ঞতা তোমাদের চোখের সামনে উঠে আসবে যা তোমরা নিজেরাও সহ্য করতে পারবে না। তাই অবশ্যই। আচ্ছা একবার ভাবো তো, এই চেনা জানা দেখভালের যুক্তি সাজিয়ে কতজনকে তোমরা বাইরে থেকে সোজা ঘরের ভেতরে এনে ঢুকিয়েছিলে? স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর তাদের কজন তোমাদের এই যোগাযোগ মর্যাদা দিয়েছে? হ্যাঁ, আর যদি সেই হিসেবে শেষ পর্যন্ত মেলাতে চাও, যদি সেই সাহস থাকে, তাহলে যে সত্যের সামনে তোমরা দাঁড়াবে না, তোমরা নিজেরাও জানো সেটা সহ্য করা তোমাদের পক্ষে খুব কঠিন। তুমি কাদের কথা বলছো? আরে সে তো গুণে শেষ করা যাবে না মা। অনেক অনেক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন একজনের কথাই বলি। তোমার আদরের জিতু, জিতেন্দ্র আচার্য। এতদিন পর হঠাৎ জিতুর কথা কেন? হঠাৎ? আরে সারা শহরে দেখো একটাই কথা, তোমাদের ওই জিতু এবার চন্দননগর ঐক্য সম্মেলনীর ক্যাপ্টেন হয়ে আমাদের ক্লাবের এগেন্সে খেলতে আসছে। হয়েছে হিসেব মিলছে। এত কিছু করার দাম পাচ্ছ এবার। মেডিকেল কলেজ থেকে ছুটিতে বাড়িতে এসে আমার তো এক এক সময় মনে হতো আমি এ বাড়ির কেউ না, ওই জিতুই সব। অবশ্যই তুমি যখন মেডিকেল কলেজ থেকে বাড়িতে ছুটিতে আসতে, তখন জিতুর বয়স 8 কি 10 হবে। তখন বাবা, ওই 8-10 বছরেই ওর যা যত্নাত্তি বহর দেখেছিলাম, আমার তো মনে হতো এই বাড়িটাই একদিন ওর হাতে চলে যাবে। তারপর কি হলো? সেটা তো আমি বলবো মা। তারপর কি হলো? এতদিন খাইয়ে পড়িয়ে যত্নাত্তির যে বান রাখিয়েছিলে, এক সময় ভোরবেলা মাঠে নিয়ে যাও, তারপর স্কুল ছুটির পর হাত ধরে বাড়িতে নিয়ে আসা, সারাদিন থাকা, খাওয়া দাওয়া, একটু বিশ্রাম করে আবার মাঠে নিয়ে যাও। তোমার আর বাবার ওই সময়ের ব্যস্ততা সে আমি দেখিনি। তা কোথায় এখন সে? ঠিকঠাক জায়গাতেই আছে, কিন্তু তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। কাজে কর্মে সময় পায় না হয়তো।
মানুষই যুক্তি সাজিয়ে নিজেকে ভোলাতে চাইছো তোমার? ভোলাও, ভোলাও। হ্যাঁ, ব্যস্ততা ছিল, কিন্তু আমরা সেটা খুশি মনেই করতাম। সত্য, জিতুর মধ্যে ক্ষমতা ছিল। ওর মার ওই সকাল থেকে স্কুলে 5 মাস খাটা, তারপরে দুপুরবেলা বাড়ি ফিরে কোনোরকমে একটুখানি রান্না করে আবার বিকেল 4টে থেকে সুরেশ ডাক্তারের চেম্বারে নাম লেখা, ডাক্তারকে সাহায্য করা, ফিরতে ফিরতে রাত্রি সেই রাত্রি 9টা 9:30 বেজে যেত। তা ছেলেটা কোথায়, কখন কোথায় থাকে আরে সবিতা মাসির এই দিনলিপি আমাকে নতুন করে কি শোনা, সেসব আমার জানা। আর জিতু না হয়ে যদি বিশু নিতাই, তাহলেও তোমরা একই কাজ। হ্যাঁ, করতাম করতাম, কিন্তু তাতে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তুমি তখন হস্টেলে থাকছো, পড়ছো, বাড়িতে আসতে পারি। ওই ওই দু একদিন বাড়িতে এসে দেখতাম আমার জায়গাটা একটু একটু করে কোন কোনায় গিয়ে ঠিকছে। কারোর জায়গা কোথাও যায় না বাবা, তার রকমটা বদলে বদলে যায়, আর সেগুলো সেগুলো বুঝতে হয় বাবা। আমার আমার যা বোঝা বোঝা হয়ে গেছে মা। আর তোমরাও এখন আরো অনেক কিছু আরো নতুন করে বুঝতে পারছো, কিন্তু স্বীকার করতে চাইছো না। স্বীকার করতে চাইছি না বল। এই যে এই যে জিতু, জিতু যে চন্দননগরের হয়ে আমাদের মাঠে খেলতে আসে, তোমাদের জানিয়েছে? বলো, জানিয়েছে তোমাদের? আমার কথা ছাড়, কিন্তু তোর বাবা জানেন? সে আমি কি করি? আমি তো কাঁদিস না। তুই কি করে জানবি? কি করে জানবি? তুই তো মাঠের কোনো খবর রাখিস না। এসব খবর আমাকে রাখতে হয় না মা, এসব খবর এমনি এমনি আমার জানে আসে। বেশ, হ্যাঁ, আসলে এই কথাটা না তোমার পক্ষেও মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু মানতে বাধ্য। ভেবেছিলাম এখন কথাগুলো বলবো, কিন্তু এখন মনে হচ্ছে কিছু কিছু বিষয় তোমাদের একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া দরকার। ও, তা সেরকম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্যই কি আজ সকালবেলায় আসা নাকি? না, বাবার সঙ্গে আমার অন্য কিছু কথা আছে। ও, মানে সেটাও কি এরকম একটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার বিষয়? যদি তাই হয় তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি? জানি না তুমি সেটা রাখবে কি। আরে কি বলবে তো? আর যাই বলো, যাই বোঝাও, জিতুর কথাটা এখনই ওনার কাছে বলো। দেখেছো দেখেছো তোমরা তো এড়িয়ে যেতে চাইছো। এটা এড়িয়ে যাওয়া নয়, সত্য। মাঠ থেকে মানে বাড়ির থেকে 2 পা ফেললে মাঠ, আর তার উনি সেই মাঠে যান না। ক্লাব কমিটিতে আছেন ঠিকই, কিন্তু যেই মাঠ ছিল ওনার টান, সেখান থেকে তিনি আজ বহু বহু দূরে। জানি, সে খবরও পেয়েছি। তাহলে তো সবকিছু জেনে নিয়ে এসেছো, ফলে জিতুর জন্য নয়, ওই মানুষটা মাঠটাকে চোখের বাইরে রাখতে চায়, সেই জন্যই বলা। বাবা বসো, আমি চা নিয়ে আসি। আমার জন্য যা করতে হবে না। আমাদের জন্য করতে হবে। তোমার বাবা একটু সেই অপেক্ষাতেই তো 1.5 ঘন্টা কাটিয়ে দিই। এই যে বললাম আমি, একটু বলে আসতেই পারতে, তাহলে উনি কোথাও না গিয়ে এখানেই বসে থাকতেন তোমার জন্য অপেক্ষা করে।
কখন এলে? অনেকক্ষণ। ও, আর বাড়ির সবাই? যা, এগুলো ভেতরে রেখে দিয়ে। বলো। কি বলবো? না, আর পাঁচটা জরুরি কাজ ছেড়ে সকালবেলায় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। হ্যাঁ, ব্যাপার একটা আছে ঠিকই। এই না, চা না। যা, যা। দেখি আর ওর যা। না না, আমি খাবো। হ্যাঁ শোনো, যে কথাটা বলতে এখানে আসা, অবশ্য কথাটাকে তোমরা কতটা গুরুত্ব নাও দিতে পারো। আরে বাবা, কথাটা কি? কাল রাতে শরীর আমার চেম্বারে গিয়েছে। শুনি, কি হয়েছে ওর? আরে না না, ওর কিছু হয়নি। ও বলতে গিয়েছিল তোমাদের ক্লাবের মিটিং। কি? ক্লাবের মিটিং নিয়ে তোমার কাছে? আশ্চর্য, মিটিংটা ক্লাবের আর কথা বলতে গেছে তোমার সঙ্গে। তুমি তো ক্লাব কমিটিতে নেই। আরে পুরোটা তো শোনো। ও বলছিল তোমাদের ক্লাবের মিটিং এ। দাঁড়াও। এক মিনিট। আমি তোমার সব কথাই শুনি। তার আগে আমি একটা কথা বলি, মন দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো, গুরুতর অসুস্থতা নিয়ে এক রোগী তোমার চেম্বারে এসেছে। এখন তার চিকিৎসার জন্য তোমাকে পরামর্শ দেওয়াটা যেমন আমার এখতিয়ারে পড়ে না, তেমনি এক্ষেত্রেও এই ক্লাব কমিটির মিটিং নিয়ে তোমার কিছু কথা না বলাটাই ঠিক হবে। হ্যাঁ হতো, ঠিক হতো, কিন্তু তোমার এইসব কাজ করার মতো আমাদের ঘরে দরজা কেউ থাকবে না। আশ্চর্য, 20 মাইল দূরে গিয়েও সেই ঘাতটা সামলাতে পারছো না। কি আর করা যাবে? আমরা যতদিন বেঁচে আছি ততদিন এইরকম একটু ধাক্কা তো তোমার ওখানে গিয়ে পৌঁছবে বই কি? কিচ্ছু করার নেই। তোমারও না, আমার তো নয়। তোমাদের হয়েছে? আমাকে দিন, আমাকে দিন। এই দাদা, এই দৃশ্যে আমার জন্য এখন প্রস্থান নির্দেশ করা আছে। তুই ওখানে গিয়ে বস। সেই এক সভা। হ্যাঁ, তোমার কি আর কিছু বলার আছে? না হলে ভেবেছিলাম কিছু কিছু মানুষ থাকে যারা সারা জীবনই তাদের নিজেদের ভুল শোধরাতে পারে না। আমার ছেলে এত বড় ডাক্তার হয়ে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারবে। আমাদের দুর্ভাগ্য, আমরাও তোমায় বোঝাতে পারিনি সেটা। এই শোন, এই গাড়িটা নিয়ে আয় তো, আমি এক্ষুনি বেরোবো। হ্যাঁ হ্যাঁ, তুই দরজা করে নিয়ে। একটা কথা বলা ছিল। তোমার বাবার হাটের অবস্থাটা খুব ভালো আছে, দারুণ, ফার্স্ট ক্লাস। কাউকে কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। যে যে গুরুত্ব আদায় করাটা না অসম্মানের চেয়েও বেশি, এই কথাটা মনে রাখলেই ভালো। এটা বঙ্কুকে বলে কি হবে? যার কাছে এই গুরুত্ব আদায়টা অসম্মানজনক বলে মনে হয়, তাকে এ বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিতে হবে। জীবনে যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি ঝর্ণা, তা নয়। কিন্তু আমার সবচেয়ে বড় ভুল কি জানো? ও যে নিজেকে নিয়ে শুধু এরকম স্বার্থপরের মতন বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যাবে,
আমারও তো ঠিক তাই, বাঁচতে বাঁচতে কিছু যদি পাওয়া যায়। সারাটা জীবন বেঁচে গেলাম, এদের জন্য কি কিছু রাখতে পারলাম? ও তো আমার নিজের ছেলে। এখনই সব হিসেব করে ফেলতে চাইছো? তোমার মতো এত ধৈর্য আমার নেই গো। জীবনের শেষ দিনগুলো দেখছি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, শুধু ভেতরে আসার অপেক্ষা। এখন তো অন্তত কিছু একটা ভাবতেই চাইবো। সেটাকে খুব অন্যায় হবে। আর তাই বা পাবো না কেন বলো দেখি, কেন? সারা জীবন কি শুধু দিয়েই যাবো? দীনবন্ধু আছো? দীনবন্ধু? এটা আইতেছি। আরে স্যার, আপনি? বসেন স্যার, বসেন। হঠাৎ আমাকে এইদিকে? না, মাঝে মাঝে আসার ইচ্ছে হয়, কিন্তু ওই আপনার তো কত রকম কাজ। আজ সকালে ছেলে কইল কি প্র্যাকটিস থেকে আহ্বানের পথে আপনার লগে দেখা হয়েছিল। আয়া ভালোই করছেন, নাহলে আমি যাইতাম আপনার কাছে। আমারও কিছু কথা আছিল আপনার সঙ্গে। আপনি বসেন না। আচ্ছা, তোমার দোকান তো দেখছি বন্ধ। দোকান বন্ধ তো ৬-৭ মাস ঘুরতে চইল। এইখানে পয়সা আর কিছু হয় না। তাহলে করো কি? পয়সা আমার সাইকেলটা, কেক, বিস্কুট, চানাচুর, বাদাম ভাজা এইসব লইয়া পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। বিক্রি বাটাও হয় কিছু। মানে দোকান কি একেবারেই চলতো না? এটি চলা বলে না স্যার, সারাদিন পয়সা ১৫০-২০০ টাকায় বিক্রি হয়।
এতে লাভ থেকে 20-25 টাকা, আর তাতে সাইল কিনলে লবণ হয় না। তাহলে ফ্রি করে এখন একটু বিক্রি হচ্ছে। হ্যাঁ, হইতেছিল, কিন্তু ওইখানেও লোক জুইটা গেছে। পুজোর পর থেকে একাই আসিলাম, আর তারপর এই শীতের সময় লোকে বাদাম ভাজা, মুড়ি একটু বেশি বিক্রি হইতেছিল। গরিব মানুষ, কি করুন স্যার। মাসখানে হইল আর একজন আইসা পড়ছে। ওরে আপনি চিনেন স্যার? সুবোধ, আমাকে সুবোধ রিক্সা চালাইতো। হ্যাঁ, আরে ওকে তো অনেকদিন আমি রিক্সা চালাতে দেখছি না। এখন তো টোটোর ফলে রিক্সা রোজগার বন্ধ। সুবোধ আয়া পড়ছে এই লাইনে। ওর একটা ভ্যান রিক্সায় মাল চাপায়া বাড়াইতেছে। এখন এ না চাইলেও আমাকেও পেটে লাথি পড়বই। এ হইল স্যার গরিবের খামড়া কামড়ি, আমাকে কপাল। স্যার একটু চা আনি। চা? হ্যাঁ স্যার, অনেকদিন পরে আইলে একটু চা অন্তত খাওয়াই। এইটাও কয়দিন পারুন জানি না, যে কদিন পারুন যায়। আপনারা বসুন। আরে এই তো চা খেয়ে বেরিয়েছো, আবার খাবে? আরে না হলে কষ্ট পাবে, বললো শুনলে না যে এরপর আর পারবে না। ও, আবার কোথায় চলবে? ওই স্যার একটু চা আনতে, এই কাজেই বিনোদের দোকান ঠিক না, আমি আসতেছি। আরে মাস্টারমশাই বসে আছে, ভিতরে যা। কি হলো তোমার এত দেরি? এমনি প্র্যাকটিস সেলে মাটিয়ে বসছি। আপনি মিটিং এ যাবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আসার সময় দেখলাম সলিলদা একা অফিসে বসে আছে। আপনাকে ঠিকই বলেছিলাম স্যার, ফাইনাল লিস্টে আমরা তিনজন নেই। আমি, বিদ্যুৎ আর রবি। এটা হবে জানতাম, তবুও ভেবেছিলাম ওরা হয়তো আমাদের কথা ভাববে। আমরা তো খুব খারাপ খেলিনি স্যার, তাহলে ক্লাব ফাইনালে উঠলো কিভাবে? আর ফাইনাল খেলার ইচ্ছে হয় স্যার বলুন? এখন রেজাল্ট দেখতে বসে খেলা দেখতে। সলিলদা আবার বলবে তোরা আবার এসে মন খারাপ করিস না। ক্লাবের স্বার্থ, সুনাম এসবের কথাও নাকি আমাদের ভাবতে হবে। আগের খেলাগুলোর সময় আমরা এসবের কথা ভাবিনি স্যার। আসলে আমার আর কিছু হবে না স্যার, এখন একটা কাজে কাজে ঢুকে যেতে হবে। সলিলদাই বলছিল ও রড সিমেন্টের গোডাউনে সিকিউরিটির কাজে করে, রোজ 10 ঘন্টা ডিউটি করে। খেলাটা আর হবে না স্যার। ইচ্ছে ছিল খেলাটা নিয়ে যদি কিছু একটা করা যায়। আপনি তো দেখেছেন স্যার খুব একটা খারাপ খেলবে। এবারও একটা দুটো ক্লাবে হায়ার খেলা ডাকিয়েছিল, কিন্তু ক্লাব রাজি হয়নি। বলেছে হায়ার খেলতে গেলে নাকি ক্লাব ছাড়তে হবে। আর এখন সেই ক্লাব নিজেই হায়ার নামাচ্ছে। শোনো, এখন আর ওই মাঠের আন্ধারে বৈশা রাজা উজির নামাইরা বাপের লগে একটু হাত লাগাও, সংসারটারে একটু ঠেলো। হ্যাঁ, সারা জীবন প্ল্যান কইরা কইরা আমরা গেলাম। প্ল্যান প্ল্যান তুমি করবা, আর গুটি উল্টাইয়া দিবে আর একজন। নেন স্যার, নেন। যে তুমি আমায় কি বলবে বলছিলে? হ্যাঁ হ্যাঁ, বলি স্যার, একই কথা, জলে ডুবতে থাকা মানুষের গল্প। আমি যাইতাম আপনার কাছে, আর কোনো পথ পাইতেছি না স্যার। প্রথম প্রথম ভাবছিলাম সকালবেলা ফেরি কইরা রাত্রিরে এসে দোকানটা খুলুন, যার 200-250 টাকা বিক্রি হয়। তো দোকান খুলছো না কেন? ওইটা আর কি হইব স্যার, এখন পাড়া ঘরের লোকজনও বড় বড় দোকানে যায়। ঠান্ডা ঘর, টাই পড়া ছেলেমেয়েরা জিনিসপত্র আগাইয়া দিতেছে, আর
লোকের যা যা দরকার নিজেরাই ঠাটা গাড়িতে চাপায় আনতেছে। ওগো কত রকম ব্যবস্থা। আর স্যার, যারা নগদ পয়সায় কিনবো তারা আমার কাছে আসবো কেন জানেন স্যার? একসময় এই দোকান চালাই আমার বাপ জ্যাঠাই 12-13 জনের পেট চালাইছে। আর আমার যেটুকু যা পড়াশোনা ওই দোকান থেকেই। কিন্তু সময় যে আমার এক কেড়ে পথে বসাইয়া দিবে এইটা বুঝি নাই। তো সবাই তো আর ওই বড় বড় দোকানে যাচ্ছে না। হ্যাঁ? যারা যায় না তারা আসে, কিন্তু তাগো অবস্থাও তো আমারই মতো। ওইখানে বড় বোতল লইয়া আসে, তেল দিব 100, তারপর নগদ পয়সা দিতে পারে না, ধার বাকি বাড়ে। আমারও তো তেমন পুঁজি নাই স্যার, দুই দিক থেকে এক খেলে পিস সাজাইতেছি স্যার। এই না হয় না তোমার চা না চা খাও। তুমি আমায় কি বলবে বলছিলে? আমার কিন্তু আমার একটা মিটিং আছে। হ, কইছে দিবি। স্যার, শুনলাম গঙ্গার ধারে ওই পার্কটা নাকি মিউনিসিপ্যালিটি থেকে ঘিরা দিয়া নতুন করে বানাইবো। দোলনা টোলনা হইব, ফোয়ারা বসবো, ছোট ছোট রেলগাড়ি চলবো। হ্যাঁ, আমিও শুনেছি। স্যার, কইছিলাম কি ওইখানে আমার গিলুর একটা কাজ হয় না স্যার? শুনছি মিউনিসিপ্যালিটি থেকে নাকি 10-15টা ছোট ছোট কামরা ঘর কইরা যাবে। অমন একটা পাওয়া গেলেও স্যার, স্যার, হ্যাঁ আপনার তো অনেক চেনা জানা, সবাই আপনারে মানলেও করে খুব। মিউনিসিপ্যালিটির ক্লার্ক থেকে বড়বাবু সবাই, কেউ আপনার ছাত্র, কেউ আপনার পরিচিত। একটা ব্যবস্থা হয় না স্যার? নিজের ছেলে বলে কইছি না স্যার, ওর নামে 2টা বাজে কথা কেউ কইতে পারবো না। এরকম ভাবে বলা হয়তো ঠিক নয়, কিন্তু স্যার, হ্যাঁ 2 বাজাইতেছি এক কেড়ে, আর 60 নিতে পারতেছি না। জানেন স্যার, দিলুর মায়ের অসুখের সময় এক কেড়ে সব প্রশান্ত হয়ে গেছি, তবু মানুষকে ফিরাইতে পারি নাই। কপালে আসিল এইটা কি করা। কিন্তু স্যার, এখন এই বাপ বেটা 2 জনের সংসারে অভাব একেবারে সাইপ্য বসে আছে। এখন আপনি যদি কিছু করেন স্যার। এটা বন্ধু, এটা বন্ধু শোনো, ওখানে ওখানে পার্ক হলে আমাদের কোনো সুবিধে হবে না। ওখানে পয়সাটা দেরি হবে। হ্যাঁ, ওখানে ঢুকতেই তোমার 20-25 টাকার টিকিট হবে। আর আমাদের নদীর পাড়ে আমাদের ঘরের গরিব ছেলে মেয়েগুলোর খেলার জায়গাটাই হারিয়ে যাবে। কি কইলেন স্যার? খেলার জায়গা? আমাকে পোলাপানে খেলবো? 2 বেলা বাপ মায়ের কাজে হাত না লাগাইলে ওরা এমনি না খাইয়া মরে যাইবো। আপনি আমি কিছু করতে পারুম না। 2 বেলা খাওনের জোগাড় নাই, ওরা খেলবো? স্যার, কিছু মনে না করিলে একটা কথা কই। দিলুর মায়ের রাইখা দেওয়া একখানা হাতে আর একখানা গলা, এই 2টাই আমার শেষ সম্পদ। স্যার, যদি কারোকে কিছু দিতে হয়, ওই 2টো বেচা দিয়াও। দীনবন্ধু, ওসব আমি পারবো না। তুমি তুমি আমাকে মাফ করো। স্যার, স্যার, আপনি মাফ করবেন কথা কইলে আমাকে পায়ের তলা থেকে মাটি সইরা যায় স্যার। বাবা, এত সব পারবেন না বাবা। জানি বাপ, কেউ কিছু পারবো না, কেউ না। আচ্ছা বাপ, এমন একটা লোকের খোঁজ দিতে পারবি বাবা, একটা মানুষের যেদিন বাপ বেটায় 2 জনে ওই আড়ি কাঠ থেকে 2 লাখ, সেদিন কত জনে কত কিছুই পারবা। এখন এখন কেউ কিছু পারবা না বাবা। চলো
ভিতরে চল। না খাইয়া মরণ আমাদের কপালে আসিল বাপ, ওইটাই হইব। না খাইয়াই মরণ আমাদের আসে বাপ, আমাদের এই করে মৃত্যু হইব। হ্যাঁ চল। চল। আরে, হ্যাঁ 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 তুই ঠিক ওদের নিয়ে 11টা নাগাদ বেরোবি। আরে 12:30টা 1টা এই সময় তো ক্লাস, হালকা লাঞ্চ থাকবে, আর তারপর 3:30টার সময় তো খেলাই শুরু। কি বললি? আরে না না না, ওইসব কিনে ঘুরতে নিয়ে কার বাড়িতে উঠবো? হ্যাঁ, প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর ওই গাড়িটা করেই, আরে হ্যাঁ হ্যাঁ, খেলার আগেই ফুল পেমেন্ট করে দেবো। আর শোন শোন শোন, বিশু দত্তকে বল এজেন্টের কমিশনটা একটু যেন কম করতে। আরে বাবা, আবার তো আসবে ওদের নিয়ে। হ্যাঁ হ্যাঁ, খুব পাবলিক ডিমান্ড বেড়েছে। আরে সবাই তো ফোন করছে, কত ফোন আসছে ওই 3 জন খেলবে কিনা। টিকিটের ডিমান্ড তো আছে। না 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 না, আগে ম্যানেজিং কমিটি একটা রেজলিউশন নিতে হবে তো। হ্যাঁ, নইলে হঠাৎই ওই 20 টাকার টিকিটটা 50 টাকা গ্যালারি করে দেবো। না না না, এরপর কমিটি আটকাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কে? ও স্যার, এই শোন শোন শোন, স্যার এসেছেন, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ স্যার, আসুন স্যার, বসুন। আপনি বাইরে দাঁড়িয়েছিলেন কেন? সোজা ভেতরে চলে আসবেন তো। না, আমি ওই বাইরের প্লেয়ার লিস্টটা দেখছিলাম। হ্যাঁ স্যার, আজ সন্ধ্যেবেলাতেই ওরা ফাইনাল করলাম। না মানে ওই ফুটবল সাব কমিটি ফাইনাল করলো আর কি। এই বাইরে কেউ আছে? আরে বঙ্কুদা, বঙ্কুদা না? কি গো, কেমন আছো? ভালো আছি। বাইরে বঙ্কুদাকে দেখেই বুঝলাম স্যার এসে গেছে। ও, স্যারের কোনোদিনও 5 মিনিট লেট হলো না। আর আমিও কোনোদিন রাইট টাইমে। কি তোমাদের কথা শুরু হয়ে গেছে? না না, এমনি কথাবার্তা হচ্ছে, তুই বস বস। হ্যাঁ স্যার বলুন। না, ওই বাইরের লিস্টে কয়েকজন বিদেশি খেলোয়াড়ের নাম দেখলাম। হ্যাঁ স্যার, 3 জন নাইজেরিয়ান হেভি প্লেয়ার স্যার। একজন তো শুনছি সামনের বারে বোম্বানে জয়েন করবে। তবে একদিন দেরি হয়ে গেল, ওকে আর পাওয়া যেত না। এই রঞ্জিত প্রথম থেকেই ওদের পেছনে লেগেছে। আরে না না, আমার একার পক্ষে সম্ভব ছিল না। কালীঘাটে বান্ধবরা খুব সাহায্য করেছেন স্যার, কিন্তু আমি একটু অন্য কথা ভাবছি। হ্যাঁ বলুন না স্যার। মানে যারা টিমটাকে ফাইনালে তুললো, আরে তারা তো থাকছে, হ্যাঁ মাত্র তো 3 জনকে হায়ার করছিলাম। হ্যাঁ, মাত্র 3 জন, কিন্তু সেমিফাইনালের 3 জন তো বাদ চলে গেল। সে আর কি করা যাবে স্যার?
সিল আনতে গেলে ক্লাবের জন্য তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। আচ্ছা, এই সিদ্ধান্ত কি যারা বাদ গেল তাদের নাকি তোমাদের? প্লেয়ার নাকি সিদ্ধান্ত নেবে স্যার? ফুটবল সাব কমিটি যা বলবে এর উপর আর কোনো কথা আছে? সাব কমিটি? সাব কমিটি বলতে তো তুমি, বিকাশ, রঞ্জিত, ভূপেন বাবু, নিকুঞ্জ। ভূপেন বাবু তো আসেনি না, আর বাকিরা তো তুমি কিছু বলার আগে ঘাড় কাত করে আছে। অন্যায় কিছু করলে ওরা কি ঘাড় কাত করবে স্যার? আচ্ছা ধরো, এই সেমিফাইনাল পর্যন্ত খেলে যারা টিমটাকে ফাইনালে তুললো, তাদের 2-4 জনকে তোমরা এই ঘরে বসে ছেড়ে ফেলো। তাদের মতামত হয় নাই বা কিন্তু ক্লাব বাইরে থেকে প্লেয়ার আসছে, হায়ার করছে, এটা তো আগে কখনো হয়নি। তাহলে একটা জেনারেল মিটিং ডেকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে না কেন? স্যার 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 শুনুন, সেই সিদ্ধান্ত মিলিয়ে নেওয়া যেত, কিন্তু স্যার এতে করে আর এবারে সিল নিতে হবে না স্যার। স্পষ্ট কথা কি জানেন, এই খুব তাড়াতাড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে না এরকম এই বডি মিটিং হ্যান ত্যান এইসব করার সময় থাকে না। আচ্ছা স্যার, ধরুন জানতে চাই, যে আর বডি মিটিং করেই জানতে চাই, হ্যাঁ সিদ্ধান্ত হলো, ওরা বললো যারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে তাদের নিয়েই ফাইনাল হবে। আর সেই কথা শুনে আমাদের ক্লাবের দোরগোড়ায় যে শিলটা এসছে সেটা হাতছাড়া হয়ে গেল। এটা কি ঠিক কাজ করা হলো স্যার? আর তাছাড়া দেখুন স্যার, এতদিন পর ক্লাব ফাইনালে উঠলো, তো এই সুযোগটি আমরা ছাড়তে পারি বলুন? না সত্যি একটা শেষ চেষ্টা তো করতেই হবে। হ্যাঁ স্যার। কিন্তু তোমরা কি একেবারে নিশ্চিত যে ওই 3 জন বিদেশিকে খেলালেই এবারে শিলটা তোমাদের দরজা পেরিয়ে ঘরে চলে আসবে? স্যার, আমরা যতটুকু পারি অন্তত সেই চেষ্টাটুকু তো করবোই। হ্যাঁ তার মানে ওদের দিয়ে খেলানো একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে যারা দারুণ খেলে আমাদের টিমটাকে ফাইনালে তুললো তাদের দিয়ে খেলানো যেত। মানে ওরে, আজ 3 জনকে আনছো, কাল 4 জনকে আনবে, এক সময় দেখবে নামকা বাজতে আমাদের ঘরের 1 জন কি 2 জন খেলোয়াড় আর বাকি সব বাইরে। আরে তাই তো চলছে স্যার। হ্যাঁ, কলকাতার বড় বড় ক্লাবগুলোকে দেখছেন না? ওইসব বড় বড় ক্লাবগুলো তো 3-4 জন বাঙালিকেও খুঁজে পাবে না। দেখুন স্যার, ওই বাঙালি গুজরাটি মানে এখন আর কোনো লাভ নেই স্যার। দুনিয়াটা হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, বাইরের ওরা আসবে, আমরা যাব। আমরা যাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই রাজ্যে কতজন খেলোয়াড় গ্লোবালি খেলছে আমাকে একটু দেখাতে পারবেন? কেন স্যার, ছেত্রী একবার পাঠিয়ে দিচ্ছে। ওই 1 জন কি 2 জন? একটা সময় সন্তোষ ট্রফিতে বাংলা একটা নাম ছিল, বাংলা পাঞ্জাব, খুব দাপট ছিল তাদের। আর আজ ওই 1-2 রাউন্ডের পরে ঝাড়খণ্ডের মতো রাজ্যের কাছে বল খেয়ে ফিরে আসতে হচ্ছে। স্যার, এ বোধহয় থাম ভাঙতে শিবের গীত হচ্ছে। কোথায় রাজ্য দলে হেরে যাওয়া আর কোথায় আমাদের এই সারদাচরণ না করে। অথচ ওই সারদাচরণকে গ্লোবাল ভিলেজ থেকে খেলোয়াড় এনে খেলানোর কথা ভাবা হচ্ছে। আসলে রাজ্যই বলো আর এখানেই বলো, পদ্ধতিটা সেই এক। ওই চটজলদি জয়ের হিসেব করতে গিয়ে আমরা একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনছি। অন্যের উপর নির্ভর করাটা ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু সেই নির্ভরতাটাই যদি একমাত্র রাস্তা হয় তাহলে আমাদের এখানে যেসব ইয়ে আছে, সম্ভাবনা স্যার আছে। স্যার স্যার, আপনার কথা কেটেই বলছি। সত্যি কথা বলতে কি, ক্লাব চালাতে গেলে সিল চাই। হ্যাঁ স্যার, চাই স্যার। সদস্যরা যে এই ক্লাবের মেম্বার, তারা গর্ব করার মতো তাদের কিছু মেটেরিয়াল চাইতো, তারা হাতে ধরা কিছু। শোনে, আমিও তোমার কথা কেটেই বলছি, সেই বাইরের শক্তি দিয়ে টান গর্ববোধ বাড়াতে গেলে না, আসলে নিজেরা যে দুর্বল সেটাই প্রমাণ পায়। এ কি, আপনি চলে যাচ্ছেন নাকি? 6:30 মিটিং, 7টা বাজতে চললো, এখনো তো কেউ এলোই না। অবশ্য এলেও যা মিটিং হবে তাতে আমার থাকা না থাকার কোনো তফাৎ নেই। আসলে তোমরা কমিটিগুলোকে এমন ভাবে তৈরি করো যাতে 1-2 জন বিরোধিতা করলেও তোমাদের ইচ্ছেগুলোকে বার করে আনা যায়। স্যার, আপনি তাহলে লড়াইটা ছেড়ে দিলেন স্যার? না, ছাড়িনি। তবে
বাস্তব বিবেচনা করে কখনো কখনো দুপায়ে দিয়ে আবার এক পা পিছোতে হয়। স্যার আপনাদের সেই পুরনো রাজনীতির কথা পুরনো হলেও কথাটা সত্যিটা বাতিল হয়ে যায়নি শোনে। হ্যাঁ, আমার কাজের ক্ষেত্র হয়তো বদলাবে, কিন্তু আমি একেবারে চুপ করে বসে থাকবো না। অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করবো, একেবারে নতুন করে। আর সেই জন্য তো একটু সময় দরকারি। কিন্তু স্যার আজকের মিটিং এ তো কতগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় বলতে তো ওই পার্ক, আর সেটাও ওই 3 জন বিদেশি আনার মতন তোমরা ঠিক করে ফেলেছ। আমি জানি আসলে আমার মতন একটা মেম্বারকে দিয়ে, অনারারি মেম্বারকে দিয়ে একটা সই তোমাদের দরকার হবে, তাই তো? তা আমি না থাকলেও তো হবে, এজন্য কিন্তু তোমাদের। আসলে আমাকে নিয়ে যেতে তোমাদের প্রবল অস্বস্তি, সেটা আমি বুঝি। আমার দাদুর নামে ক্লাব, তাই একটা লোক দেখানো আসন দিয়ে আমাকে বসিয়ে রেখেছে। না না, এত কিছু দরকার নেই। আমিও তোমাদের আর বিব্রত করতে চাই না। কালই আমার পদত্যাগপত্র পাঠিয়ে দেবো। হ্যাঁ, সে কি? শুনেছি আমার ঠাকুরদা সারদাচরণ এই এলাকার মানুষজন নিয়ে এই নদীর পাড়ে বন জঙ্গল কেটে সাফ সুত্র করে একটা ক্লাব, খেলার মাঠ এসব বানিয়েছিলেন। পরে তার নামে এই ক্লাবের নাম। এখন তারা আর কেউ নেই, কিন্তু তাদের চিন্তা ভাবনাকে যে এইভাবে পাল্টে দেওয়া হচ্ছে, এইভাবে বাতিল করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, এটা শুধু অকৃতজ্ঞতা নয়, এটা অন্যায়। আজ জয়ের আনন্দে আমরা একটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার একটা কথা বলছি, সময় বা কাজ কি সেই 40-50 বছর আগের মতোই থাকবে? তাকে তো পাল্টাতেই হবে। অবশ্যই অবশ্যই পাল্টাতেই হবে, কিন্তু আলোর দিকে চলতে চলতে হঠাৎ পরিবর্তনের নামে যদি অন্ধকারের দিকে চলা শুরু হয়, তাহলে সেটা বদল হয় ঠিকই, কিন্তু সেই বদল হয় মারাত্মক। একটা ভয়ঙ্কর ফাঁপা জায়গায় গিয়ে আমাদের দাঁড়িয়ে যেতে হয়। আমাদের বাপ ঠাকুরদারা সেটা ঠেকাতে চেয়েছিলেন, আর আমরা সানন্দে সেদিকেই এগিয়ে চলেছি। অঙ্কু, হ্যাঁ চল। স্যার, যাক বাবা, চলে গেল আরে ভালোই হলো, দুটি অল্পের উপর দিয়ে গেল। মানে? আরে আমি তো ভেবেছিলাম আরো কেলো হবে। হ্যাঁ, কিন্তু এরম যে হবে, যাক বাবা ঝামেলাটা গেল। হ্যাঁ হ্যাঁ বল, কি এসি গাড়ি ছাড়া আসবে না? শালা ওরা কি বড় বেঁধে সফল হয়েছে নাকি? না 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 না, কি শেষ মুহূর্তে? আর ঠিক আছে, আর কি করার আছে? ঠিক আছে ঠিক আছে, ওদের ওই গাড়িতে করেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই শুরু হলো ফ্যাচা। চলে যাক, 6:30 তো বেজে গেল, কই তার মানে তো কথা নেই। মিটিং আরে আমি সবাইকে একটু দেরিতে আসতে বলেছি। কেন? ভেবেছিলাম প্রথমে শশীবুর সঙ্গে কথা বলে হ্যাঁ। বুঝে নিয়ে মালটা কি চায়। তোমার কি বুদ্ধি গুরু? বলে জিতে নাও একটা, কিন্তু শোন যেটা বলছি না, শুধু ওই শশীবুড়ো সামনাসামনি হলে এই কথাটা শক্ত থাকবে বোঝা মুশকিল। তবে এত সহজে যে মিটে যাবে সেটা অবশ্য বুঝিনি। এই শুরু হলো ঝামেলা, আবার পাগল করে দেবে। কি এবার কি কি লাঞ্চে মার্টিন?
কনসেন্ট্রেট কর। কি আহ্বা, সব ঠিক করে দেবো, কালকে দিনটা উতরোতে দে। আরে मैं हूं ना। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রে, সব আবদার পূরণ করবো। আরে খেলাটা আগে হতে দে, ক্লাবের প্রেস্টিজ সম্মান নিয়ে এবার পৌঁছে দেবো। না 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 না, আরে ওগুলো তো সব ঠিক করছি। আরে আমি তো রয়েছি, রঞ্জিতা তো সব আমরা ঠিক করবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওই তোকে রইল, আর কোনো রকম কিছু করবি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলে যাও ডান দিকে। আসছি। একটু, এতদিন বাদে কেমন আছো? ভালো। হ্যাঁ, দেবতী। না, এই সমস্ত কাজে এই শরীরটা আজকে খেলার দুটো গেস্ট কার্ড পাঠাচ্ছে। দেখি। হ্যাঁ, আর আরো বললে যদি টিকিটের প্রয়োজন হয় স্যার যাতে ফোন করে, আমরা এসে পৌঁছে দেবো। নমস্কার বলছি, আসছি। হ্যাঁ। দাদা ফিরেছেন? না, ফিরেননি? আমি তো সব জায়গাতেই গেলাম। কেন? মাঠে নেই? কোথায় মাঠ? আগের দিন কোথায় ছিল? আরে সেই তো মাঠে গেছিলাম, কিন্তু কোথায় সেই মাঠ? অনেক দূরে সিদ্ধেশ্বরী ঘাটে একা চুপ করে বসেছিলেন। সেখানে নেই? হ্যাঁ? না, আচ্ছা আচ্ছা, আমি আর একবার ঘুরে আসি, কেমন? কোথায় যাচ্ছো? হ্যাঁ, কোথায় যাচ্ছো? আরে, দাদা তো ওই দীনবন্ধুর বাড়িতেও যান। দীনবন্ধুকে? দীনবন্ধুকে? আরে ওই রমেশ মিস্ত্রি এনে মুদির দোকান চালান, ওই যাচ্ছে তিনি ফুটবল খেলে। ও, হ্যাঁ, তাহলে আর যেতে হবে না, বসো। বসো, আমি নিজেই ফিরে চলে আসবো। ঘুরে ঘুরে বেড়াচ্ছো, আর যেতে হবে না তোমাকে কোথাও। বসো। বসো। সারাদিন দাদার সঙ্গে সঙ্গে ঘুরছো, বয়স যে হয়েছে তোর খেয়াল আছে? দাদার সঙ্গে থাকলে আমি আমার নিজের বয়স বুঝি না। তাই, কান্দও লাগে না। হ্যাঁ, আমি যে একটা মানুষ, দাদা না থাকলে তো সেটা সারা জীবন বুঝতে পারতাম না। আমি কোনোদিন মন্দিরে যাই, কিন্তু দাদার এখানে নাই একটু মনে হয় জানেন, আমার পাপটা না অনেক বেড়ে গেছে। আমি মনে মনে এখানেই প্রণাম করি। শশীদা, শশীদা, কে? শশীদা কে? ও, অনিক। আরে বসো বসো। আজকে বসার সময় কোথায় জয়নাদি? মাঠে এত বড় খেলা। হ্যাঁ? তুমি ওই খেলাধুলা আছো নাকি? আছি মানে? আশ্চর্য, আমাদের তো থাকতেই হবে। বাবা, আমি ভাবলাম কমিটি টমিটি সব বদলে গেছে, তাই বলে তোমরাও এখন আর হ্যাঁ, সে বলতেছে ঠিকই, কিন্তু সেজন্য আমরা তো আর বাসকে ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে পারি না। হ্যাঁ, সেটা তো ঠিকই। বসো না, চা করি? চা খাবে? হ্যাঁ, সে খাবো, কিন্তু শশীদা যেন কি জন্য দেখা করতে বলেছে। সেটা তো আমি বলতে পারবো না ভাই, কিন্তু তুমি যে এসেছো এইটা কিন্তু
বাহ, তুমি যে এত গুছিয়ে কথা বলতে পারো, আমি জানতাম না তো। আমিও তো অনেক কিছু জানতাম না, থেকে শিখেছি। আমি আসছি। হ্যাঁ, এসো। এ নাও, অনেক চা। বাহ, এত তাড়াতাড়ি হয়ে গেল? তোমার শশীদার ওই একটা কাজ, সকালবেলা উঠে এক গ্লাস চা করে আসে। বলে কে কখন আসবে, ছাড়ো তো আমাকে কথা। তোমাদের খবর কি বলো? মনীষা, আচ্ছা তোমার তো ছেলে না? হ্যাঁ, আচ্ছা ও কোন ক্লাসে পড়ে জানি? ওই সামনের বার ভোট দেবে। ও বাবা, তাহলে তো বেশ বড় হয়ে গেছে না? মা ছেলেকে তো রাস্তাঘাটে দেখতে পাই না আজকাল। হ্যাঁ, সে আমিও প্রায় দেখিলেও বলতে পারি। একেবারে চিনবার। ও, কোন স্কুলে পড়ে গো? ওই ব্রাইট আইডিয়াস। ও, হ্যাঁ, স্কুলের গাড়ি করেই যাতায়াত করে। আমারও সময় নেই। আর মনীষারও কলেজে খুব চাপ। আর তাছাড়া ও তো এখন টিচার ইনচার্জ। কলেজে ঝামেলাও খুব। তবে তবে শিক্ষার পরিবেশটা একেবারে বদলে গেল সব। মানে আগামী 2-3 প্রজন্ম পুরো স্ম্যাশ, কোনো ভবিষ্যৎ নেই। যাবে, এসব কথা যত কম বলা যায় ততই ভালো। হ্যাঁ, আর শশীদা ওই পার্টি অফিসে গিয়েছিলেন। কাল সকাল 9টা 9:30 নাগাদ ধরে। তখন ওই সময় ওখানে আর কে থাকে? যে ছেলেটা ঝাটপাটটা ওই বলি। কি ব্যাপার কিছু জানেন? না, আমি তো সেরকম কিছু জানি না। তবে মনে হয় ওই হ্যাঁ হ্যাঁ, বলুন না। ওই গঙ্গার ধারে পার্কটা নিয়ে হয়তো কিছু। ও, ওই নতুন পার্ক তো? হ্যাঁ, ওখানে অনেক টাকার ঘাপলা কেস আছে। হ্যাঁ, ওই একটা ফরেন কর্পোরেট হাউসের সঙ্গে পিপিপি মডেলে, মানে প্রাইভেট পাবলিক। ওটা আমি বুঝি ভাই। হ্যাঁ, তা তো ঠিকই। আর সেখানেও নানা বন্দোবস্তের কারবার আছে। আমরাও তো তেমন ভাবে কিছু করছি না, তাই না? এটা কি বলছেন ছড়া? আপনি কি করবেন বলুন? আপনি পার্কের সৌন্দর্যায়ন ঠেকাবেন? অমনি প্রচার শুরু হয়ে যাবে যে আমরা শহরের উন্নয়নে বাধা দিচ্ছি। আর সেটা হয়তো ঠিক। কিন্তু এইরকম অন্যান্য আরো যে 5টা শহরে যেখানে এরকম একেবারে প্রাচীর তুলে উন্নয়ন হচ্ছে, সেখানেও তো ভাই গরিব ছেলে মেয়েদের শিখতে দেওয়া একেবারে বন্ধ হয়ে গেল না? হ্যাঁ, সমস্যা একটা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু করার নেই। এই সময় এসব মেনে নিতেই হবে, তাহলে সাধারণ মানুষের থেকে পিছিয়ে পড়বো আমরা। সাধারণ মানুষ? সাধারণ মানুষ কেন বলছো বলো? যারা পয়সাওয়ালা মানুষ, যাদের ক্ষমতা আছে, তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। তা না হলে এই শহরে তো অধিকাংশ মানুষই গরিব, তাদের পয়সা কড়ি নেই। আর যাদের পয়সা কড়ি আছে তাদের ছেলেমেয়েদের খেলাধুলো করার সময় নেই ভাই। তা আমি তুমি ঝটাদি, এসব বিষয়ে মনে হয় এত সহজে কোনো সিদ্ধান্তে নিয়ে ফেলা যায় না। আমাদের অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। জলদি কিছু হটকারী করে ফেলা। এই একটা লাক্সারি শব্দ, হটকারী, চটজলদি। হ্যাঁ, মানে এই একটা শব্দের দোহাই দিয়ে বহুদিন পর্যন্ত সমস্ত জরুরি কাজকে পেছনে ফেলে রেখে দেওয়া গেছে। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি যে এই সাধারণ মানুষ কিন্তু আমাদের থেকে দূরে যায় না।
ভাতের জোগাড় হতো। তারপর বিকেল 5টা 5:30 অবধি স্কুলের যাবতীয় কাজ বিনে মাইনে। এই সমস্ত হিসেব করলে তোমাদের ঘর ভাড়া হিসেবে কত টাকা হয় মানে? আর তাও 1-2 বছর নয়, 15টা বছর। পোস্টটা যখন স্যাংশন হলো তখন আমরাই নিজেদের লোকজনকে ঠকানোর জন্য এখানে লাফ দিয়ে উঠলাম। আপনি নিশ্চয়ই না, সাধারণ মানুষ আমাদের উপর নির্ভর করতে চেয়েছিল। আপনি নিশ্চয়ই শশীদার কথা বলে বলছেন। হ্যাঁ, এটা আমার কথা বলতে পারে না। আর তা না, এসব বিষয়ে বিস্তারিত আলোচনার দরকার। শশীদা যেদিন আসবে সেদিন এসে আলোচনা করা যাবে। কেন? আমার সাথে বুঝি আলোচনা করা যায় না? আর তা না, আসলে সমস্যাটা কোথায় জানো আমি? মহিলারা তোমাদের সঙ্গে কাজ করবে, তোমরা যা বলবে ওনারা তাই করবে, তোমাদের যেটা এজেন্ডা সেটাই হবে ওনাদের কাজ। মহিলাদেরও যে নিজস্ব কোনো ভাবনা চিন্তা আছে, কোনো কথা বলার আছে, এইটা মেনে নিতে তোমাদের আত্মসম্মানের বাধে। সবাই তো আর ঝর্ণাদাস গুপ্ত রায় দিদি বলি। এতদিনও কেন হয়ে উঠতে পারবে না বলবে? হ্যাঁ? তোমাদের এক নেতৃত্ব বলেছে যে দল কোনোদিন মহিলাদের সম্মান দেয়নি, গুরুত্ব দেয়নি। উনি আপনারও নেত্রী ছিলেন, ওই কথা বলার পর উনি আমাদের সঙ্গেই আছে। থাকতেই পারেন, তার অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না হয়তো, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে উনি যা বলে গেছিলেন আজও সেটা সমানভাবে সত্য। আর সেটা শুধুমাত্র কথাই নয়, সেটা প্রকাশ পায় একটা আদর্শের আচরণ। তবে সেই আচরণ একজন মানুষেরও হতে পারে, আবার একটা দলের মধ্যে লুকিয়ে থাকা মানসিকতাও হতে পারে। তুমি বসো, একটু পরে তুমি শুনে আসবে। না বেরোবে, আমার কিছু কাজ আছে। শশীদা যেদিন থাকবেন শেষে এসে আলোচনা করা যাবে। আসি। হ্যালো, হ্যাঁ বলছি তো। না বাবা যাবে না। বিকেল? না না মা যাবে না। হ্যাঁ তো এসো, বলার কি আছে? না শোনো শোনো শোনো, বলছি তুমি যদি সমাজ বাস্তবতা নিয়ে কোনো উপদেশ দেওয়ার জন্য আসবে বলে মনে করো, তাহলে আমি বলবো তোমার আশা প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, বাকি জীবনটা আমরা নিজেদের মতো করে ভালোই কাটিয়ে দিতে পারবো বাবা। হ্যাঁ পারবো।
হ্যাঁ, এই তোমাদের কাউকে না পেয়ে অপেক্ষা করছি। কেন স্যার দিলু আসে নাই? তাই তো মনে হচ্ছে। তাহলে বোধহয় মাটি আটকায় গেছে। এত বেলা অবধি তো আজকে মাঠে বড় খেলা তো যাও গে আপনি বসেন, আমি এই জিনিসপত্রগুলো না পাই। হয় কি এই সারাদিন ফেরি কইরা কালকে যা যা লাগবো একে নিয়ে আসি। এই সময় লোকজনও নিজের কাজে চলে যায়, দোকানে ভিড়ভাড়টা কম থাকে। হ্যাঁ, আমরাও তো ধারবাকিতে মাল নিই, বিক্রি করার সময় দোকানিও এই ঝামেলা নিতে চায় না। স্যার, আপনি আইলেন, কোনো কাজ আছে না? না, ওই ফিলিপের সঙ্গে একটু দেখা করা। হ্যাঁ, অন্যদিন তো এই মধ্যে আইসা পড়ে, আইসা রাস্তার পথ থেকে সারাদিকে জল তোলে, বাসন মাজে। বলে বাড়িতে অন্য লোক না থাকলে যা হয়। হ্যাঁ, আমিও তো তখন ফেরিতে। তাই তো। তো স্যার, আপনার নিকট আমার কিন্তু একটা মাপ সামনের আছে স্যার। কেন মাপ চাওয়ার কি হলো? সেই দিন ছেলেও খুব রাগারাগি করতেছিল। সেদিন এই ছেলের কাজের কথা কইতে গিয়ে মাথা গরম করে আপনারে কত কি কইছি। আপনি আমাদের মাফ কইরা দেন স্যার। না, না, ঠিক আছে। আমি কিছু মনে করি না। স্যার, গ্রামের পরে বসত করে নিশ্চিন্ত থাকা যায়, আর তো দেখি খালি ভাঙে আর ভাঙে। ছেলেটা চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। নদীর পাড়ে ঘর বসিয়ে তোমার দুশ্চিন্তাতে মুক্ত। আর শক্তপোক্ত কোঠা দালান বানিয়ে আমি যে ওই একই রকম আমার শব্দ শুনতে পাই, সে কথা কাকে বলবো? এদিকে আপনার ছেলে একদিনই বাড়ি আসে না। না, আসে। মাঝে মাঝে আসে, প্রয়োজনে আসে, কিন্তু আমরা ওকে প্রয়োজনের কোনো কথা বলি না। একজন ডাক্তার যে 10 জনের কাজে আসবে, যাদের কোথাও কোনো ভরসা নেই, তাদের দিকে সাহায্যের হাত বাড়াবে, আর সেই ডাক্তার যদি নিজের ঘরটাকে কেবল আরো 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 শক্তপোক্ত করে জল ছাড়ায়। স্যার, আপনি যে কি ভাবেন না, সব ডাক্তারই কি একই রকম হয়? না, না, উপাচ্য যে অন্যরকম নেই তা নয়, আছে। কিন্তু আমার ঘরের ছেলেটাই সেই অন্যরকম না হয়ে আর 10টা কি করে হয়ে গেল আমি সেইটাই ভাবি। তুমি জানো, গত বছর এক ওষুধের কোম্পানি ওদের 3 জনকে 3 সপ্তাহের জন্য বিদেশ সফরে পাঠিয়েছে। আচ্ছা, তুমি তো ব্যবসা করো। একটা কোম্পানির ঘরে কত টাকা লাভ তুলে দিয়ে তারা তোমার জন্য 40-50 লাখ টাকা খরচ করবে। বলেন কি স্যার? তো বন্ধু, তুমি ঘরে শুয়ে ঘর ভেসে যাওয়ার কথা ভাবো, ভয় পাও, আর আমি তো ভেসেই আছি। নিজের করে আর কিছুই ধরে রাখতে পারলাম না। মাইন্ডসেট কিছুই করলেন নাই। না, না, অত বড় কথা আমি বলতে পারবো না। অত বড় কথা বলতে পারবো না। তবে আমি শুধু যেটুকু বুঝেছি, চেষ্টা করেছি সারা জীবন সেইটা ঠিকঠাক করে যেতে। কিন্তু বুকের উপর পাথরের চাপটা যে রোজ একটু একটু করে বাড়ে, সেটা তুমি বাবা হয়ে একরকম বোঝো, আর আমি অন্যরকম করেও সেটা বুঝি। কি এত দেরি করলি? আমার সোচে কোন সময় দিতে বসে আছেন। ও কি করে জানবে যে আমি আসবো? কি প্র্যাকটিস হয়ে যায়? ওই সামান্য তোর এক কথা বল, আমি উৎসাহ না স্যার, আজকে আর বাইরে থেকে আনন্দ লাগবে না। দুপুরের খাওয়ানোর লাইগা সত্য ধরাইতেই হইল। আমি আসি। প্র্যাকটিসে সবাই এসেছিল?
টিম নিয়ে আর কোনো কথা হলো? বিকেলে কটার সময় যেতে? যাবো না। মাঠে যাবো না। গিয়ে কি হবে? রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখতে হবে। আগে ম্যাচগুলি খেলে নিই আমরা, জিতে নিই আমরা। হারতাম, কিন্তু রাস্তার দৌড়টা। আর সবাই বললো তোকে বিকেলে মাঠে দেখতে কাটলে আমি তখন ঘাবড়ে যাই। আমি বললাম আমায় বলছিস কেন? যাক শরীরটাকে দিয়ে বল। উনি বলবেন ভয় পাচ্ছ? তাহলে তোমাকেও যে সাইড লাইনে দাঁড়িয়ে বসতে হবে। ওই তিনজন কি করে কারে কারে সিল আমি বসে না, তুমি মাঠে যাবে। ওই সাইড লাইনের পাশে বসে থাকতে হলেও তুমি যাবে। এখন ওই বসে থাকাটাই তোমার কাজ, এবং আরো ক্ষমতা নিয়ে তোমার বসে থাকতে হবে। সুযোগ আসবে। সব ম্যাচ বাইরে খেলোয়াড় দিয়ে জেতা যায় না। একটা সময় আটকে যাবেই। পৃথিবীর ইতিহাস তাহলে এটা তো একটা ফুটবল। তুমি অবশ্যই যাবে। আমি পারবো না স্যার, আমি পারবো না। আজকে আমরা খেলে খেলে টিমটাকে এই জায়গায় নিয়ে এলাম। এখন আমার অবশ্যই পারবে, কিন্তু সেই কান্না কেউ যেন দেখতে না পায়। আর এই কষ্টের ভিতরের আগুনটাকে নিভিয়ে দেবে না, তাকে জ্বালিয়ে রাখবে। ওটাই সমস্ত মানুষকে জ্বালিয়ে রাখবে। বন্ধু, আমি আসছি। না স্যার, স্যার হয়ে গেছে, স্যার হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে দাও চা খেয়ে যায়। এটা কি ওই স্যার আমাকে পাশের দপ্তব্য বাড়ি পুরা রোজ ছানা বানায়, পুরো দাঁড়িয়ে দেয়। আমি তো কইলে রাখছি ছানা কাইটা জলটা আমাদের দিয়া যায়। শুনেছি এই জলেই নাকি অনেক পুষ্টি। ছেলেটার বদলে লাগলে লাইটটা কিছু দিতে পারি না। আমার মতন গরিবের ঘরে এই অনেক। খাও, আমাদের এই সামান্যতি অনেক খাও। এতদিন পর আমাদের ক্লাব ফাইনালে উঠলো, ভাবা যায়? সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে চলেছে। হ্যাঁ, তোমার মা বলছিলেন তুমি আসতে পারবে। ওই বেশিক্ষণ বলবো না, তো আরো আগেই বেরিয়ে যেতাম, কিন্তু যার দারুণ খেলা হলো না, তুই ভাবতে পারবে না। আরে ওই সারদা চরণ তো একটা শিওর গোল মিস করলো, ওই নাইজেরিয়ান গোল খেলতে পারে। দুটো তবু একটু পদের একটা তো পুরো অভাব। পরে ওরা ওই দিলীপকে নাম, হ্যাঁ অন্য নামার পরেই তো খেলাটা পাল্টে গেল। ডিফেন্সে আসুক আর দিলীপের কি কম্বিনেশন! ওই ওরা তো একদম এগিয়েছিল, পরে সারদাচরণ ড্র, ফুল টাইমে 1-1 ড্র, এবার টাই পেয়ে গেল। আমি অবশ্য বেশিক্ষণ থাকতে পারবো না, ওই জন্য আমি আর দেখবো না আর কি। আর খেলার ভিড় ভাঙলে আবার গাড়ি বের করা তো
এটা খুব মডার্ন ইকুইপমেন্ট জানো, বাড়িতেই সুগার টেস্ট করা যায়। মা নিজে নিজেই করে নিতে পারে। আর এটা হলো তোমার জন্য একটা পেশার মাপার জন্য। হ্যাঁ, অবশ্য এগুলো আমাকে কিনতে হয়নি, ওই কোম্পানি থেকে দেওয়া ডক্টর স্যার। আর এর মধ্যে তোমাদের দুজনের দুটো পরিকটের খবর নিয়ে দিয়েছে। তো আমার তো যা গরম জামা আছে আর নতুন করে প্রয়োজন হবে না, তুমি বরঞ্চ ওই জামাটা অন্য কাউকে দিয়ে দিও। বলে মানে এই বয়সে আর নতুন করে বোঝা বাড়াতে চাই না, যা আছে তাতেই চলে যাবে। তবে তোমার মা ওগুলো নিয়ে কি করবে সেটা ওই জানে, পরেও তোমাকে ফোন করে বলে দেবে। তুমি ওগুলো নিয়ে যাও। শিবুকে বাড়িতে ডাকলে তো ডাকানো যায় না। শুধু আমাদের দরকার নেই। আমি ওসব একা একা পারবো না। করে থাকতে বাড়িতে বরং অন্য কাউকে দিয়ে দাও। তোমরা তাহলে এগুলো রাখবে। আমি যে বললাম প্রয়োজন হলে নিশ্চয়ই তোমায় বলবো, এখন লাগবে না। তুমি বসো আছে। আশ্চর্য, তোমরা কি আমাকে একটুও বুঝতে পারো না? হ্যাঁ, পারি। গত পরশুদিন 10 মিনিটের জন্য এসে তুমি তোমার বাবাকে উপদেশ দিয়ে যাওয়া ছাড়া বাবাকে বোঝানোর উপায় তো ওই মাঝে মাঝে তোমার একটা ফোন, তাই তো? এরপরেও কি তুমি বলতে চাও বাবা যে আমরা তোমায় বুঝতে পারি না? একমাত্র সন্তানকে দূরে সরিয়ে রাখার জন্য যে কতখানি যন্ত্রণা বুকের মধ্যে ধরে রাখতে হয়, হয়তো আর কয়েক বছর বাদে তোমরা সেটা বুঝতে পারবে। অবশ্য আপনার মনে প্রাণে চাই যাতে তোমাদের সেটা বুঝতে না হয়। আর ছোটবেলার ছবিগুলো তোমার মা প্রায় নিয়ম করে মুছে মুছে রাখে, আমার আড়াতেই রাখে। আর আমিও যে দেখতে পাই সেটা আমাদের দুজনের এই নিত্যদিনের আড়াল তৈরির খেলা। তোমরা সেটা কখন বুঝতে চাও? আর সময় কোথায় তোমাদের বলো? এবারে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ওই খেলা ভাঙলে ঘিরে তুমি আর গাড়ি নিয়ে যেতে পারবে না, আটকে যাবে। এসো 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 এসো। বলছি যে চা নিয়ে এবার না না, আমি এখন চা তৈরি করে খাও। চা তো ক্লাসে করাই আছে। তা থাকলেই না, সেটাকে ঠিকঠাক গুছিয়ে পরিবেশন করতে হবে তো। দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও। ও বাবা, এটা একেবারে
জীবন আমি তোমাকে ওরে বাবা, আবার শুরু করলে। না 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 না, শুরু শেষের কথা নয় ঝর্ণা। সারা জীবন আমি কি ঠিকঠাক কিছু করে যেতে পারলাম? যদি ঠিকই করে যাব, তবে সব সময় সব জায়গায় আমাদের এরকম একা হয়ে যেতে হয় কেন বলতো? সমাজে, স্কুলে, পার্টিতে সবাই কেমন একদিকে, আর আমাদের আস্তে আস্তে ঠেলতে ঠেলতে এক কোণে যেমন ঠেসে ধরেছে। তাহলে কি দলের ঘিরে থাকার জন্য ভুল জেনেও, অন্যায় জেনেও সবাই যা বলছে তাই করতে হতো, তাই করতে হতো। যাকে শুধু এই সময়ের সুবিধে দেয়, ভবিষ্যতের জন্য কিচ্ছু থাকবে না। তুমি এভাবে বলো না গো। আমি তো তোমার উপর ভরসা করেই এত শক্তি নিয়ে বেঁচে আছি। জানি তো, না হলে নিজের সন্তানকে কেউ এভাবে শান্ত কঠিন মারা শুধু আঘাত দিতে পারে, আঘাত করে। কিন্তু এই মাটাই যে প্রয়োজনে কতখানি শক্ত হতে পারে। সত্যি তারা সেই শক্তিটা পায়। সত্যটা ঠিক এই জায়গায় চলে যাবে। কিছু না তাই জানি। তোমার স্কুলের কাজ, রাজনীতি, ব্যস্ততা, আমার দুর্নীতি। ছোটবেলায় কোনো কিছুটা ছিল না। মাঝে মাঝে মনে হয় যেন ওই 2 বছর দাদার কাছে খড়গপুরে ওকে জোর করে না পাঠালে বোধহয় ভালো হতো। কি আর হতো? হয়তো জয়েন্টের রেজাল্ট খারাপ হতো, হলে হতো, কত মানুষেরই তো হয়, তাই না? অপরাধবোধ, ওই এক অপরাধবোধ আমাকে সারা জীবন জুড়ে ধরে না, থাকে। না, না, তুমি নিজেকে এভাবে দায়ী করো না। তুমি এভাবে নিজেকে দায়ী করো না। দেখো, ওর সামনে কি আর 5 জনকে নিয়ে বেঁচে থাকার ছবিটা ছিল না? ছোটবেলা থেকে তো ও সেটাই দেখেছে। তোমার আর আমার মধ্যে তোমার তো 11, 12, 2 বছর দাদা। তারপর মেডিকেল কলেজে গিয়ে হোস্টেলে থাকতে থাকতে যেন সব কিছু মুছে ফেলে দিল একেবারে। আচ্ছা, মাঠে চিৎকারটা হঠাৎ থেমে গেল না? খেলা কি শেষ? সবাই কি বাড়ি চলে গেছে? কেমন অদ্ভুত অবস্থা। অথচ কিছুক্ষণ আগে এই চিৎকারটাই অসহ্য লাগছিল, আর এখন কেমন? দেখো, এখানেও আমরা কত ওই ক্লাব, ওই মাঠ, এসবের জন্য তো কম পরিশ্রম করেছি, কিন্তু কেউ কি সেই কথা মনে রাখলো? তবে এটাই কি আমাদের শেষ পরিণতি? রাজনীতিতে, সমাজে, পার্টিতে, বাড়িতে আমরা এইরকম ভাবে একা হয়ে যাবো। আশ্চর্য! এই কি আমাদের জিতু? সেই প্রাইমারি স্কুলের বাচ্চা লোকটা সবাই ওকে খরচার খাতায় করে রেখেছিল, আর একমাত্র তুমি কেবল ওকে বুকে আনলে মাঠ থেকে ও মাঠে ছুটে বেরিয়েছ। কিন্তু আজ সে কোথায়? এতগুলো বছরও একবার এখানে আসার সময়
সবাই বড় হয়ে গেছে, অনেক বড়। তুমি এই কষ্ট সহ্য করতে পারো, আমি পারি না। তোমার জন্য আমাকে অপরাধী মনে পারো। হ্যাঁ, সবার থেকে আমাকে আলাদা করতে করতে না, তোমাকেও আলাদা করে দিচ্ছ। না 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 না, এসব তুমি বলো না। আমি এসব কিচ্ছু মনে রাখিনি গো, কিচ্ছু মনে রাখিনি। আমি তোমার মতো মানুষের পাশে পাশে সারা জীবন হাঁটতে পেরেছি, এটা কি কম বড় কথা? এটা তো আমার কাছে সবচেয়ে বড় কথা। আচ্ছা আচ্ছা, জিতু যে এখানে আসবে তুমি কি জানো? জানো, কি করে জানো? সত্য সেদিনে বলছিল। সত্য? হ্যাঁ, ও বলছিল ওই কি বলছে? মানে জিতুকে আমরা অনেকটা সময় দিতাম, ওই সেসব কথা বলছিল আর কি। কিন্তু জিতু যখন এখানে হতো তখন খরচ। না না, ছুটি ছাড়া বাড়ি আসতো না, তখন দেখতো আমরা জিতুকে নিয়ে মেতে রয়েছি, তা ওর খারাপ লাগবে না, সেই কথাই ও জানিয়ে গেল। তবে ওই জিতু যে এখন আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না, সেটা নিয়েও আমাকে দু চার কথা শোনালো। জিতু এখানে আসবে এ কথা তো তুমি আমাকে বলনি। কি হলো, আসবে? জিতু যে আজকে এখানে আসবে, তুমি কি সে কথা আমায় বলেছিলে? কিন্তু জানতে, আর সেই জন্যই জিতুকে নিয়ে কলকাতায় বেড়াতে যাওয়ার ছবিগুলো সেদিন বাইরে বের করে রেখে দিয়েছিলে। আচ্ছা, আমি কি কিছু বুঝি না গো? আর দেখো, তোমার বউকু বাবু। মাঠে খেলা হবে আর আমি ঘরে থাকবো, এটা সহ্য করতে পারিনি, তাই আসেনি। এখন খেলা শেষ। নিশ্চিন্ত। আরে যাচ্ছি যাচ্ছি। আরে বাবা রে, এই তুমি স্যার, স্যার দিদিমণি কোথায়? দিদিমণি কোথায়? দিদিমণি, দিদিমণি, কি রে? দিদিমণি জিতেন এসছে এখানে। হ্যাঁ? আপনার সঙ্গে দেখা করতে দিদিমণি, আপনার জিতু। দেখো, জিতু, আমাদের জিতু এখানে। আমার জিতু, আমার জিতু এখানে। আমার সাথে দেখা। দিদিমণি, দিদিমণি, জিতু, তুমি আমার মাফ করো দিদিমণি, তুমি আমার মাফ করো। তুমি না থাকলে আমার কিচ্ছু হতো না। অথচ দেখো, আমি আমি তোমাদের কাছে কতদিন আসিনি। এই বাবা, এই এসে আসনি কেন? কেন আসনি? আজ তুমি এখানে খেলতে আসবে শুনে এই মানুষটা সারাদিন ধরে ছটফট করে গেছে আর নিজেকে আমার থেকে লুকোতে চাইছে। ভেবেছে আমি কিছুই বুঝি না, কিন্তু আমি সব বুঝি। এত বছর ধরে বুকের মধ্যে দুঃখ কষ্টের পাথরটাকে হয়ে বেরিয়েছে। নিজের ছেলে কত দূরে, সবার থেকে দূরে। কি করে বাঁচবে একটা মানুষ? লোকটার মুখ লাগো, একটু এসেছে, এসেছে তো আর মুখ লাগবে। না না স্যার, আমি সবসময় ভাবতাম যেন যে দিদিমণির সঙ্গে দেখা করি, কিন্তু আমি ভাবতাম এমন কিছু করে দিদিমণির কাছে যাই যেন যেন দিদিমণি মাথা উঁচু করে সবাইকে বলতে পারে দিদিমণি জিতু কিছু করেছে, আমি কিছু করেছি। আসার সময় মাও বলছিল যে তোমার সঙ্গে দেখা করে আসবে। আমি মাকে তখনই বলি
যে যদি কিছু করতে পারি তাহলে আমি তোমার কাছে যাব। আমি আজ আমি পেরেছি দিদিমণি, আমি পেরেছি। দেখো তোমার জিতু পেরেছে, দেখো দিদিমণি জানতাম পেরেছে। জানতাম, আমি ঠিকই জানতাম তুমি এখানে এসেছো। আরে চলো, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা তো দিতে হবে। আরে কমিশনার সাহেবকে এই কথা সে কথা বলে আটকে রেখেছি। এই চলো না, আজ আমাকে সময় দিতেই হবে। মানে 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 একদিন সময় মতো পুরোটা জার্সি কিনতে পারি কি বলে আপনাদের ওই সারদাচরণ অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা কি বলেছিল জানেন? বলেছিল হাত হাতাতে দিয়ে ফুটবল খেলা হয় না। তখন স্যার আর দিদিমণি না থাকলে আমার কিচ্ছু হতো না, কিচ্ছু না। আজও আমি হাত হাতাতে ফুটবলটা যে আমার রয়েছে সেটা আমি প্রমাণ করেছি, আর প্রমাণ করেছি এই মানুষগুলোর জন্য, স্যার আমার দিদিমণির জন্য। তাই তাই আজ আমাকে সময় দিতেই হবে। যা বাবা, গিয়ে কাপটা নিয়ে নে। শোন না, আজকে যদি না আসতে পারিস পরের দিন আসিস, আমরা তো আছি বাবা। না 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 রে, এতদিন পর। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি কাপটা নিয়েই তোমার কাছে আসছি। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। নীলু, নীলু, চল চল দিদি। তাহলে সারা জীবন যে আলোটা জ্বালাবার চেষ্টা করে গেছো সেটা কোথাও না কোথাও চলবে। হয়তো আমাদের চোখের সামনে নয়, আড়ালে, দূরে। আমরা সবসময় দেখতে পাই না বলে মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি। কিন্তু ওই বিশ্বাসটাকে আঁকড়েই তো বেঁধে থাকা, তাই না? আমার সব বিশ্বাস যে তুমি গো, সেজন্যই তো বেঁচে আছি। আমি আমার মতো হাবাঙ্গুলে অসংসারী মানুষ যে সারা জীবন তোমার কাছেই আশ্রয় পেয়ে গেল, তাহলে তো আমি দুহাত দিয়ে চারপাশটাকে ছেলে ধরবার চোখটাই। এইবারে আমি জানালাটা খুলে দিয়ে আসি। এইটাই হলো আসল কথা। ক্ষমতায় থাকতে গেলে ছবি, প্রচার এগুলো খুব তোমার যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু কোনোদিন হারিয়ে যাবে না। ওই ছবিগুলো হারাবে। তোমার যে ছবি আছে সেটা কোনোদিন মুছে যাবে না। আমার না, আমাদের সাক্ষাৎ প্রমাণ হয়ে জিতে। আরে এই তো, হ্যাঁ বঙ্কু, তুই চলে এসেছিস। হ্যাঁ, আচ্ছা তুই এক কাজ কর, আমার সঙ্গে একটু হাত লাগাবে, একটু গুছিয়ে ফেলতে হবে সবকিছু, বুঝেছিস? কিছুক্ষণের মধ্যেই আমাদের ছেলে এখানে আসবে, ঠিক আছে? ছেলে আসবে? হ্যাঁ গো, ছেলে আসবে। তোমাদের? তাই ঘর গোছাবে? এই তুই বড্ড বেশি প্রশ্ন করিস। হাত লাগাবে না। তা আমি কি করবো? আরে হালুয়া বানাবে, এই সে চিঠি ওকে দিচ্ছে না। সেটা ছোট। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস, হাত লাগা, হাত লাগা। এটা সব ছেড়ে দেবে। কেন রে? জিতু, হ্যাঁ, জিতু ব্যাস। নো, নো। Thank you.
এই নাটকের নির্দেশক রাম মুখোপাধ্যায় আপনাদের সঙ্গেই আছেন। ওইখানে বসে। এই নাটকের পরবর্তী অভিনয়ের দিন এখনো নির্দিষ্ট নেই, আর এটা আমাদের আজকে প্রথম অভিনয়। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনাদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা পেলে আমরা খুব শীঘ্রই সেই ত্রুটি বিচ্যুতি শুধরে নিতে পারব। আপনারা এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। তাপস ঘোষ, নয়না, শুভগুপ্ত ভাই, চক্রধর, শহীদুল ইসলাম, বিনয় চক্রবর্তী, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তা